আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাজনীতি মানেই কৌশল কৌশল অবলম্বন করে চলতে হয়। বিশেষ করে বাংলাদেশের যে রাজনীতিটা, সেই রাজনীতিতে যদি আপনি কৌশলবিহীন হয়ে পড়েন, আপনার যদি কোনো কৌশল না জানা থাকে বা আপনি যদি কোনো কৌশল না ধারণ করেন, তাহলে কিন্তু আপনার ওই যে অকালপক্কতার মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমনটি বর্তমানে আমরা দেখতেছি যে মেটিকুলাস ডিজাইন, এটা কৌশল। তারপরেও সেই কৌশল এখন দেখতেছি যে যারা শুধুমাত্র ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেওয়ার কারণে কিন্তু আমরা একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও দেখলাম। আমি ওই ভিডিওটা দেখার পর আমার সেই তাদের আমলে যারা ইনকলাব জিন্দাবাদ বলছেন, তাদের আমলে জয় বাংলা স্লোগান দিলে যেভাবে হেনস্থা করা হতো সেই কথাগুলো মনে পড়ছে। যাক, মূলত এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো না। আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো, আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার রীতিমতো ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব দিচ্ছেন। যেমন ধরেন, আমি যদি বিষয়গুলো আপনাদেরকে বলি যে কোন কোন বিষয়ে তিনি জবাব দিচ্ছেন। 24-এর আন্দোলন নিয়ন্ত্রণে দমন পীড়ন, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়, আওয়ামী লীগ সরকারের ভুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তার দেশে ফেরার সম্ভাবনা অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, নির্বাচনে জামাতের উত্থান, আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাথির পাশার প্রশ্নের অর্থাৎ সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এর মধ্যে আমি আপনাদের সামনে শুধু তুলে ধরার চেষ্টা করব সজীব ওয়াজেদ জয়ের কৌশল, তিনি কোন কৌশলে কথা বললেন, যে এই কৌশল তিনি সবসময় অবলম্বন করেন। এবং নির্বাচন বিষয়ে পাশাপাশি জামাত ইসলামের উত্থান বিষয়ে, তিনটা বিষয়ে তিনি যে জবাব দিচ্ছেন সেই জবাব বা তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে তার কৌশল সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই। তিনি বলছেন, সজীব ওয়াজেদ জয় বলছেন, আমি সবসময় উন্মুক্ত। আমি বলতে সজীব ওয়াজেদ জয় সবসময় উন্মুক্ত স্বাধীন। তিনি পরাধীন না, কারো কথা মতো চলেন না, তিনি তার বিবেক বুদ্ধি যুক্তি অনুযায়ী চলেন। এই তিন শব্দের মাধ্যমেই বোঝা গেছে যে আমি সবসময় উন্মুক্ত। তারপরে তিনি বলছেন, আমি এমন একজন মানুষ যে সবসময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গী হোক। তিনি এমন একজন মানুষ, তিনি বিশ্বাস করেন আলোচনায়। আমি আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে এই বিষয় বলছি যে দেখেন, একই বিষয় আপনি দুইভাবে সলভ করতে পারেন, দুইভাবে সমাধান করতে পারেন। একটা হচ্ছে হঠকারিতা, আপনি বাহুবল দেখালেন, অর্থের বল দেখালেন, লোকবল দেখালেন, ভয় ভীতি প্রদর্শন, এইভাবে আপনি সমাধানে যাইতে পারেন, নিজের সুবিধা করে নিতে পারেন। অথবা আলোচনার টেবিলে ঠান্ডা মাথায় যুক্তিতর্কের মাধ্যমে আপনি সমাধান করতে পারেন, যেইটা সবচেয়ে উত্তম পন্থা বলে আমার কাছে মনে হয়, আলোচনার মাধ্যমে। সেটাই সজীব ওয়াজেদ জয় বলছেন। তিনি প্রথমে বললেন, আমি সবসময় উন্মুক্ত এবং আমি এমন একজন মানুষ যে সব সময় আলোচনায় বিশ্বাস করি, তা যতই কঠিন হোক না কেন, যতই কঠিন হোক না কেন তিনি আলোচনায় বিশ্বাস করেন। এবং যার সঙ্গে হোক না কেন, যত বড় মাপের মানুষ হোক বা যত ছোট মাপের মানুষ হোক, যার সঙ্গে হোক না কেন তিনি এটাই বিশ্বাস করেন, আলোচনা। তারপরে এটাই আমার কৌশল, এটাই আমার কৌশল, এটাই সজীব ওয়াজেদ জয়ের কৌশল। জীবনে সবসময় এভাবেই চলেছে। তার আজ পর্যন্ত, আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, আজ পর্যন্ত সজীব ওয়াজেদ জয় এই কৌশল অবলম্বন করে চলছেন, আলোচনা। এবং তিনি উন্মুক্ত, স্বাধীন। আচ্ছা, এইটা মাথায় রাখেন। এরই ধারাবাহিকতায় আপনাদেরকে আরও যে দুইটা বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো নির্বাচন এবং জামাত ইসলামের উত্থান নিয়ে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি যা বলছেন, দেখেন, নির্বাচন বিষয়ে তিনি বলছেন দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। দেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ এবং সব প্রগতিশীল দল বলতে একটা না, সবগুলাই। তার আওয়ামী লীগ বড় এবং প্রগতিশীল দল, পাশাপাশি আওয়ামী লীগের জোটবদ্ধ রাজনৈতিক দল বা সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে বা ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো আছে, সকলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। মূলত এমনভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনটা হয়ে গেল গত পরশু,
এমনভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামী দল জামাতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়, যেটা একেবারে বাস্তব কথা। আপনি দেখেন ৭৬টি আসন জোটবদ্ধভাবে যদি হয় জামাত কি কোনোভাবে এইটা কল্পনার মধ্যে আনতে পারে কিনা? ধরেন আওয়ামী লীগ সহ আরও প্রগতিশীল যে রাজনৈতিক দলগুলো আছে যাদেরকে বাইরে রাখা হয়েছে, তারা সহ যদি একটা নির্বাচন হয়, প্রকৃতপক্ষে জামাত ইসলামের আসন কয়টা হবে? ৭০-৭৫টা হবে? কল্পনায় আনা যায় না। কিন্তু এইখানেই সজীবদের জয় বললেন যে এই নির্বাচনটা এইভাবেই করা হয়েছে যে তারা তাদের যোগ্যতা, দক্ষতা, জনসমর্থন যতটুকু আছে তার চেয়ে বেশি যেন সংসদে তারা প্রভাব খাটাতে পারে। এটি টেকসই হবে না। এই যে ব্যবস্থাটা, এই যে সিস্টেমে নির্বাচনটা হয়েছে, সজীবদের জয় বলতেছেন এটি টেকসই হবে না, ভবিষ্যতে আরও অস্থিরতা সৃষ্টি হবে। আমি গত ভিডিওতেই বলছি এই কথা। তারপরে তিনি বলছেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ। দেশের কয়টা রাজনৈতিক দল প্রধান? দুইটা, বিএনপি, আওয়ামী লীগ। তার মধ্যে একটা দল নিষিদ্ধ। এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়? একটা দেশে দুইটা বড় রাজনৈতিক দল, তার মধ্যে একটা বড় রাজনৈতিক দলকে ইচ্ছাকৃতভাবে আইন বহির্ভূতভাবে অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে নিষিদ্ধ রেখে নির্বাচন করা হয়েছে। এই নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়? এটা কিন্তু প্রশ্ন, উল্টা প্রশ্ন করলেন সজীবদের জয়। তারপর তিনি বলছেন যুক্তরাজ্যে যদি টরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হয়, সেটা সমতুল্য পরিস্থিতি। একে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যায় না। অনির্বাচিত একটি শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। এই যে অনির্বাচিত শাসন ব্যবস্থা, অর্থাৎ ডক্টর ইউনূসের যে শাসন ব্যবস্থাটা ছিল, সেই শাসন ব্যবস্থাটা কিন্তু অনির্বাচিত, তারা কিন্তু নির্বাচিত না। অনির্বাচিত শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। এই কথা সজীবদের জয় বলতেছেন। তারপরে আওয়ামী লীগের শাসনামলে যে জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, সে কথা মনে করিয়ে দিয়ে মাহাতি পাশার তার প্রশ্ন করেন বিষয়টি কিভাবে নজিরবিহীন হয়। যখন সজীবদের জয় বললেন যে এটা নজিরবিহীন ঘটনা, একটা অনির্বাচিত শাসন ব্যবস্থার মাধ্যমে বড় রাজনৈতিক দলকে বাইরে রাখা হয়েছে, তো এটা আপনাদের আমলে, আপনাদের শাসন আমলে তো জামাত ইসলামকে নিষিদ্ধ করছিলেন আপনারা, তাইলে এই নির্বাচন কিভাবে একটা নজিরবিহীন ঘটনা হয়? তখন জয় দাবি করেন যে আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেনি, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জামাত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, অংশ নিতে পারত। দেখেন, তার মানে হলো যে আদালতের মাধ্যমে জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, কোনো অধ্যাদেশের মাধ্যমে না, সেটা তিনি বললেন। কিন্তু আওয়ামী লীগকে অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। জয় এবারের নির্বাচনকে প্রহসন বললেও আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনে কারচুপির ব্যাপক অভিযোগ ছিল। তাহলে জয়ের মূল্যায়নকে কেন গুরুত্ব দেওয়া হবে, সেই প্রশ্ন রাখেন আইটিভির সাংবাদিক। জবাব দিতে গিয়ে শেখ হাসিনার ছেলে দাবি করেন বিষয়টি পুরোপুরি সঠিক নয়। গত 3বারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। দ্বিতীয়বারের ক্ষেত্রে নির্বাচনের আগে জনমত জরিপে দেখুন, আমেরিকানদের করা জরিপ সহ সব জরিপে দেখা গিয়েছিল আমাদের দল অর্থাৎ আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয় হবে। আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ছিল। দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছে, সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল, হয়নি, তবে সামগ্রিক ফলাফলে তার প্রভাব পড়ত না। দেখেন, এখানে কিন্তু তিনি কি বলে যে কথার মার প্যাচে একটু দায় নিয়ে নিলেন, মানে যে তাদের আমলে যে নির্বাচনটা হচ্ছে সে নির্বাচনটা হচ্ছে প্রশাসনের কিছু ব্যক্তি নিজ উদ্যোগে কিছু অনিয়ম করছে, যেগুলো তদন্ত করা উচিত ছিল কিন্তু তদন্ত হয়নি। কিন্তু তিনি যেটা বলছেন যে দেখেন, আওয়ামী লীগ সরকার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন তো প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কাউকে বাইরে রেখে নির্বাচন করে না, আওয়ামী লীগ আহ্বান জানাইছে, কিন্তু সে নির্বাচনে অনেকে আসে নাই। আওয়ামী লীগ এখানে ব্যর্থ, নির্বাচনে আনতে ব্যর্থ। কিন্তু এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে তো আওয়ামী লীগ ইচ্ছুক,
তারা নির্বাচনে অংশগ্রহণ করতে, কিন্তু তাদেরকে বল প্রয়োগের মাধ্যমে বেআইনিভাবে মানে আদালতের রায়বিহীন তারা অধ্যাদেশের মাধ্যমে তাদেরকে বাধ্য করছে নির্বাচন থেকে দূরে থাকতে। তাহলে আপনি ওই নির্বাচনের সাথে এই নির্বাচন কিভাবে মিলাতে চান? এইভাবে কিন্তু প্রশ্নের জবাবটা দিয়েছেন। আর অনেকগুলো বিষয় আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি ভিডিওটা বড় করতে চাই না, আমি শিরোনামটা বলে দিই, তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়, এটা হচ্ছে শিরোনাম। প্রিয় দর্শক, তবে রাজনৈতিক দলের নেতারা তাদের পক্ষে বক্তব্য দেবেন, এটা স্বাভাবিক বিষয়, এবং বাস্তবতার সাথে দেশের নাগরিক মিলিয়ে যার কথা যুক্তিসম্মত মনে হবে তাকেই গ্রহণ করবেন। কিন্তু সজীবদের জয়ের যে কৌশলটা, মূলত এই ভিডিওতে আমি কৌশলটাই বলার জন্য আসা, যে তার কৌশলটা আমার খুব ভালো লাগছে। যে অন্যের মতো যে একেবারে জেদি আমার কাছেই আসতে হবে না, তিনি স্পষ্ট ভাষায় বলছেন যেহেতু নির্বাচন যেভাবে হোক হয়েছে, তারা সরকার গঠন করার পরে তারেক রহমানের সাথে তারেক রহমান যদি আলোচনায় বসতে রাজি হয় বা ইচ্ছা পোষণ করে, জয়ও প্রস্তুত আছে, কারণ তার কৌশলই হলো আলোচনা। আমি আবার একটু এক লাইনে পড়ি। আমি সবসময় উন্মুক্ত, মানে জয় বলতেছেন, আমি সবসময় উন্মুক্ত, আমি একজন মানুষ যে সবসময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক, এটা আমার কৌশল, জীবনের সবসময় এইভাবেই চলেছি। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।